হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শুভ ক্লাস স্টাডি ইউটিউব চ্যানেল, এবং এখানে আমরা বিগত দিনে বাংলা মাধ্যমিক 2024 সালের বাংলার গল্প সাজেশন দিয়েছিলাম। গল্প থেকে কি কি প্রশ্ন আসবে, এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন। আজকে আমরা কবিতা থেকে সাজেশন দেবো এবং কি কি আসবে সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো। তো এমসিকিউ এসিকিউটা অন্য ভিডিওতে আসবে মক টেস্টে, বাট এখানে বড় প্রশ্ন দেখিয়ে দেবো কি কি আসবে। প্রথমত সন্দীপ স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। নামি দামি স্কুলের টেস্টের এবছরের প্রশ্নপত্র দিয়ে এই সাজেশনটি আমরা তৈরি করেছি। প্রথম কবিতা, সেটার নাম হচ্ছে অসুখী একজন। এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসবে? প্রথম প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান এই নারীর মধ্য দিয়ে কবির মানবীয় যে ভালোবাসার যে অনির্বাণ রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে আর এক রকমভাবে। সেটা কিভাবে দিতে পারে দেখিয়ে দিয়েছি। যুদ্ধের নেতিবাচক ভাবের পাশাপাশি যে মানবিক আবেদন অসুখী একজন কবিতায় প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে, সেটা হচ্ছে তারপর যুদ্ধ এলো। তার পাঠ্য কবিতায় যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু সমস্তটাই পড়ে যাওয়ার চেষ্টা করবে। এরপর আমরা বলি যে অথবা দিয়ে এই প্রশ্নটা আরও আসবে, শিশু আর বাড়িরা খুন হলো এই আশ্চর্য সংহত ছবিটির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কিভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো বা লেখো। পরবর্তী প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, যেখানে ছিল শহর, যেখানে শব্দটি প্রয়োগ করার কারণ কি, শহরটি কি হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, পাঠ্য কবিতাটি অতৃপ্ত মানব হৃদয়ের একান্ত আতির অসুখী একজন কবিতা অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু পড়বে। এরপর আমরা আরও কিছু প্রশ্ন দেখে নেব। অসুখী একজন কবিতায় কবির বিশ্ব শান্তির বার্তা নিহিত আলোচনা করো। এরপর এই প্রশ্নটাকে অথবা দিয়ে দিতে পারে, অসুখী একজন কবিতাটিকে যুদ্ধবিরোধী কবিতা কেন বলা হয়েছে বিশ্লেষণ করো। অসুখী একজন কবিতাটির নামকরণের সার্থকতাটা পড়ে নেবে, কারণ এটা আসে প্রত্যেকটা পরীক্ষায় দেখা গেছে নামকরণের সার্থকতা আসতে। শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো, খুন ব্যবহারের সার্থকতা, খুন কথাটা কেন ব্যবহৃত হয়েছে সেটা লেখো। ঠিক আছে, আমরা প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি, লিখে নাও তোমরা। এরপর যে কবিতাটা সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটাও কি থেকে কিন্তু প্রশ্ন এবছর আসবে 2024 সালে, এবং এই 2024 সালে এখান থেকে 100% আসবেই আসবে। তো এখান থেকে দেখে নাও কি কি আসবে। প্রথম প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সময় ও সমকাল সম্পর্কে বলতে চেয়েছেন তা আলোচনা করো। কি বলতে চেয়েছেন সময় ও সমকাল সম্পর্কে? এই প্রশ্নটা ঘুরিয়েও আরও একভাবে দিতে পারে, সেটা কিন্তু পড়ে নেবে। তারপর 2 নম্বরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, আমরা কারা, তাদের পথ নেই কেন, পথহারা মানুষগুলোকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন, কবি কাদের এভাবে থাকতে বলেছেন। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তাটা কি, কেন বেঁধে বেঁধে থাকতে বলেছেন। তো সব থেকে তোমাদের বলি, গল্পটা কিন্তু ভালো, এই কবিতাটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, মানে বুঝতে হবে, না হলে কিন্তু এই প্রশ্নগুলো বেকার। এবার কোন কোন লাইনগুলো এই কবিতা থেকে ইম্পর্টেন্ট, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি, এই লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে পড়ে নেবে। এরপর আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন, অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, এমনই ইতিহাস বলার কারণ কি। ঠিক আছে, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত সমগ্র কবিতায়, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো থেকে প্রশ্ন পড়ে যাবে, এই লাইনগুলো থেকে মানে পড়ে যাবে। এরপর আরও কিছু লাইন আছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এখান থেকে পড়ে যাবে। ঠিক আছে, আমাদের ইতিহাস নেই, কাদের কোন ইতিহাস নেই, এর মধ্যে দিয়ে কী ফুটিয়ে তুলতে চেয়েছেন, এগুলো কিন্তু পড়ে যাবে। এরপর যে কবিতা আমরা ইম্পর্টেন্ট হিসাবে ধরে নিয়েছি সেটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা থেকে কিন্তু এবছরও প্রশ্ন দেবে, এবং আফ্রিকা থেকে কেন দেবে বলছি, কারণ আমরা বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখে মানে দেখলাম, স্যার দেখলো, দেখে কিন্তু বের করেছে আফ্রিকা থেকে যে প্রশ্নটা প্রথম হচ্ছে মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে এই কবিতা, সেটা লেখো, সেটা কিন্তু এইবারে আসবে। এরপর আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথের প্রতি কবি প্রতিভা যেটা, সেটা কি দিকটি যে প্রকাশিত হয়েছে তা অবলম্বনে আলোচনা করো বা লেখো। এরপর আফ্রিকা কবিতাটির নামকরণের সার্থকতা কিন্তু একদম পড়তে ভুলবে না। এরপর বিদ্রুপ করেছিল ভীষণকে, এই প্রশ্নটাও পড়বে, এবং বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, এই প্রশ্নটা কিন্তু আফ্রিকা থেকে পড়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি প্রশ্নটা। 9 নম্বর প্রশ্ন পড়বে, প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পোষ্যরা বেরিয়ে এলো, এই লাইন থেকে তুলে দেবে, এই লাইনের মানে কি, গুপ্ত গহ্বর মানে কি, পোষ্যরা বেরিয়ে আসা কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত দিয়েছেন। 10 নম্বর প্রশ্ন, দাঁড়াও এই মানবহারা মানব তীরে, এটা না পড়লেও তোমাদের চলবে, তাই আমি এটা কাটিং করে দিলাম, এটা ইম্পর্টেন্ট নয়। দাঁড়াও এই মানবহারা
প্রশ্ন, অভিষেক কবিতাটি কোথা থেকে গৃহীত হয়েছে? কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, এর পাশাপাশি আরও একটা প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ উল্লেখ করো। রত্নাকরকে রত্নাত্তম সুন্দরী ইন্দিরা উত্তরীলা ইন্দিরার চরিত্র এটা দিতে পারে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে যেরম যেরম দিয়েছি। যথা নিশ্চিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নরূপী বৃহন্নরূপী কিরীটিকে তার বৃত্তান্তটি বর্ণনা করো। নাসিতে তারকে মহাসুর বলতে কি বোঝানো হয়েছে? এরকমভাবে কিন্তু সব প্রশ্নের উত্তর পড়ে যাবে। এরপর সাজিলা রথীন্দ্র সর্ববীর আবরণে রথীন্দ্র সর্বকে কাকে বোঝানো হয়েছে? নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা পুত্রের পরিচয় দাও এবং পিতা পুত্রের যে কথোপকথন সেটা বর্ণনা করো। পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র পড়ে যাবে এবং ইন্দ্রজিতের চরিত্রের সাথে সাথে আরেকটা শেষ প্রশ্ন পড়ে যাবে, যেটা হচ্ছে ইন্দ্রজিৎ চরিত্র কিন্তু অবশ্যই পড়ে যাও বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ করজোড়ে ঘোচাবো এই অপবাদ বোধি রিপুকলি, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন এবং সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন, এই প্রশ্নটা কিন্তু পড়ে যাবে। এরপর আমরা যে কবিতাটার নাম বলব সেটা হচ্ছে প্রলয় উল্লাস কবিতা, কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন এবং এই কবিতা থেকে প্রথম যে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে এই নতুন আশার বাণী এবং কবিতা অবলম্বনে আলোচনা করো, এই প্রথম প্রশ্নটা পড়ে যাবে। এই প্রথম প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, এই প্রশ্নটাও পড়ে যাবে। তারপর পরের প্রশ্ন পড়বে, আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে নবীনের আশার কথা তাৎপর্য বুঝিয়ে দাও। ভেঙে আবার গড়তে জানে সেই চিরসুন্দর, ভেঙে আবার গড়া বলতে কেন বোঝানো হয়েছে? তোরা সব জয়ধ্বনি কর এই লাইনটা পড়বে। এই লাইনটার মধ্যে থেকে ইম্পর্টেন্ট বিষয় কী কী সেটা দিয়েছি। ঠিক আছে, তোরা সব জয়ধ্বনি কর থেকে এই দুটো অথবা দিয়ে আসতে পারে, মানে এই দুটো অথবার মধ্যে যে কোনো একটা আসবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামীর লেখা, এই চ্যাপ্টারটা স্কিপ করবে, এই চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্ন পড়বার দরকার নেই। সিন্ধু তীরে কবিতা সৈয়দ আলাওয়ালের লেখা, সেখান থেকে একটি প্রশ্ন দিয়েছে স্যার, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নিদর্শন হিসাবে সৈয়দ আলাওয়ালের সিন্ধু তীরে কবিতায় ভাষা, ছন্দ ও উপমা সম্পর্কে আলোচনা করো। তো এইটুকু পড়লে মোটামুটি সব কমন পেয়ে যাবে। ধন্যবাদ এবং পরবর্তী সাজেশন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। এই ভিডিওগুলোকে তোমাদের কাছে শেয়ার করবার অনুরোধ রাখলাম, প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করে দিও।